গুড ইভিনিং। আজকে ২৯শে ডিসেম্বর রবিবার, আর সকালেই আজকে মারা এসেছে। সকালের সমস্ত কর্মকাণ্ডের গল্প তোমাদেরকে করা হয়ে গেছে। এখন যাচ্ছি, এখন বেরোলাম, আবার মার কাছে গিয়ে দেখা হবে। এই যে তিতুন আর আমি রেডি হয়ে গেছি। মারা তো সকালেই এসে গেছে, কারণ কর্তামশাই শিয়ালদা স্টেশন থেকে মাদেরকে নিয়ে চলে গিয়েছে দিদির বাড়িতে। সেখানে ওদেরকে নামিয়ে দিয়ে কর্তামশাই ট্যুর থেকে বাড়ি ফিরল। যেহেতু প্রায় ১ সপ্তাহ বাদে বাড়িতে ফিরল, তাই আজকে সারাদিন আমাকে বাড়িতেই থাকতে হয়েছে। বেচারা ৭ দিন বাদে বাড়িতে এসে যদি খাওয়া দাওয়া না পায়, তাহলে বড্ডই খারাপ দেখাবে। তাই আজকে সারাটা দিন মনটা একটু অস্থির করছে, কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি। আমাদের বাড়ির একদম সামনের মোড়, ওই যে অটো এসে গেছে। চলো তাড়াতাড়ি অটোতে উঠে পড়ি। মা, দাদা, ভাইপো সবাই দিদির বাড়িতে অপেক্ষা করছে আমার জন্য। আর মা জানো তো, সকাল থেকে প্রায় ২-৩বার ফোন করে ফেলেছে। আমি মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বললাম, যদিও মা সবই বুঝতে পারে যে বাড়িতেও আমার সমস্ত কাজকর্ম করেই বেরোতে হবে, তবে আজকেই যে বেরোচ্ছি, চলো মায়ের সাথে আর দিদিদের সাথে থাকতে হবে ওখানে। এবার কর্তামশাইকে একটু বুঝিয়ে বললাম, যেহেতু তোমার কাছে আমি সারা বছর থাকি, সমস্ত দায়িত্ব পালন করি, কটা দিন তুমি একটু বাড়িটা ম্যানেজ করো। ওর যদিও ট্যুর নেই, তাই কর্তামশাই একটু বাড়িটাকে, কত কাজ হয় অবশ্য অফিস থেকে ফিরে না, আর ইচ্ছে করে না। আমিও বুঝি, তবুও বিপদে তো করতেই হবে। তাই সব কিছু মাথা থেকে বের করে আমি চললাম মায়ের কাছে। এ কয়দিন যাতায়াত করেছি এই বাড়ি আর ওই বাড়ি, বেশ ধকল গেছে। বাড়ির কাজকর্ম মিটিয়ে তারপরে আবার ওই বাড়িতে গিয়ে, সেই জন্য এ কয়দিন আর বাড়ি ফিরবো না। কারণ বাড়িতে, দিদির বাড়িতে এখন মায়েরা ৩জন, ঋতু ২জন, ঋতু, মোহন, তারপর দিদি, সব মিলিয়ে দিদির ভাঙা মন নিয়ে কাজ করা একদম সম্ভব হয়ে উঠবে না। আর রাস্তাঘাটগুলো আজকে তোমাদের সাথে একটু দেখাই। ক্রিসমাস ইভ সবেমাত্র পার করলো, নতুন বছর আসছে, সেই সঙ্গে সন্ধ্যা প্রায় নেমে এসছে। কি সুন্দর যে লাগছে না রাস্তাঘাট, সব টুনি বাল্ব দিয়ে লাগিয়েছে। প্রত্যেকবার জানো তো, আমরা পার্ক স্ট্রিট যেতাম, ঘুরতে যেতাম ২৫শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, ১ তারিখ বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, এত ভালো লাগতো। তবে হ্যাঁ, এখন পরিস্থিতি পাল্টেছে, এখন তো আর অত দূর যেতে পারি না, তবে ভবিষ্যতে অবশ্যই যাওয়ার ইচ্ছে আছে। এখন তাই এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার পথে রাস্তাঘাটগুলো একটু তোমাদের সাথে দেখাই, কেমন সেজে উঠেছে। আর সেই সঙ্গে আকাশটাও দেখো, কি দারুণ লাগছে দেখো। আর সেই সঙ্গে আমাদের কলকাতায় এখন বেশ ভালো ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাটা তো আমি দারুণ উপভোগ করি, যদিও শীতকালটা খুবই বাজে গেল। সকালবেলা এসছে, অস্থির হয়ে গেছে। এবার আমার আসতে এত দেরি হয়ে গেল। সারাদিন সকালবেলা থেকে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট না নিয়ে আসতে পারি না। এখন বাজে 5:30। এবার দুটো অটো চেঞ্জ করে আসতে ইচ্ছে করে না। এসে গেছি। এই দেখো, ঘরে ঢুকেই দেখি সবাই মিলে বসে রয়েছে। কিছু কিছু মুহূর্তের কোনো ব্যাখ্যা করা যায় না, জানো তো। আজকের এই মুহূর্তটা অনেক খুশিতে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা উল্টে যে এরকম হয়ে যাবে, আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আজকের দিনগুলো আমাদের ভীষণ খুশিতেই তো কাটানোর কথা ছিল, বলো। তাই আজকের এই ব্লগগুলোতে আমি অল্প অল্প যা মুহূর্ত মাদের সঙ্গে কাটাই, আমার স্মৃতি হিসেবে আমার ডায়েরির পাতায় লিখে রাখছি। আর এই মুহূর্তগুলো আমাদের কাছে যে কত দামি, তা তোমরাও অনুমান করতে পারছো। মা খুব ভয়ে ছিল, জানো তো, কিভাবে ট্রেনে করে আসবে। মায়ের শরীরের অবস্থা তো খুবই খারাপ। আর এদিকে ভাই বোন মেতে উঠেছে, দেখো কতদিন বাদে এদের দেখা, কি আনন্দ যে ওরা মেতে উঠেছে। দিদি একটু চা করে নিয়ে আসলো, আমরা এখন সবাই মিলে বসে একটু চা খাই। এই যে আমাদের মোহনবাবু এখানে বসে রয়েছে, এখানে আমার চম্পাকলি।
আর আমার দাদা জানো তো ভীষণ আঘাত পাওয়া একটা মানুষ, কিন্তু তা সত্ত্বেও আমার দাদা যদি কোথাও বসে যে কোনো জায়গা এত হালকা হয়ে যায় আর এত হাসায় মানুষকে যে সেই মানুষটা না হেসে পারবে না। তাই আমরাও একটু হাসছিলাম। দাদা সোনার সামনে রাখা এই ফুলগুলো বেশ শুকিয়ে গেছে, এইগুলোকে তাই কিছুটা ফুল পাল্টে ফেলতে হবে। দাদারা গিয়ে কত ফুল নিয়ে এসছে দেখো। গিফট না দিয়ে ফুল দেয়, আমি খুব খুশি। সন্ধেবেলায় চম্পাকলির সমস্ত ফুলদানিগুলোতে সুন্দর করে জল ভরে আবার নতুন করে সাজালো। এত সুন্দর লাগছে দেখতে, বাহ, পরিষ্কার হয়ে গেছে দেখো। নানা কালারের এই চন্দ্রমল্লিকাগুলো, ওইদিকে গ্ল্যাডিউলি, ফুলের সুবাসে ঘরটা মেতে উঠেছে। আমি আগে কখনো কখনো না দাদা সোনার জন্য ফুল নিয়ে আসতাম। দাদা সোনাও আমার মতন খুব ফুল ভালোবাসে। আর এই পাশে দেখো দিদিদের বাড়ির ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরটা আমার ভীষণ ভাল লাগে। মা বসেছে তার নাতি নাতনি ছেলে মেয়ে জামাই সবাইকে নিয়ে। এই মুহূর্তটাও একটু তুলে রাখলাম। একটু ক্যামেরাটা ঘোরাও, উল্টো দিকে ঘোরাও, ওই হাসিটা একবার দেখাও। দেখাচ্ছি। আচ্ছা, মা বলো তোমার নয়া পয়সা। আমার নয় পয়সা, হ্যাঁ আমার নয় পয়সা বুঝি। এই যে এই যে বড়টা। এই একটাই 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 একটা, আরে বাপ রে বাপ, তো এগুলো না আমার নয় পয়সা। সব। নাই, এদের মুখে তাকাই এও নয় পয়সা, এও নয়। এই তো দাদা এও নয় পয়সা, পয়সা না, নোট। হ্যাঁ নোট। এও নয় পয়সা, ও নয় পয়সা, ও নয় পয়সা না। আর এটা কি তোমাদের 10 টাকার নোট? এগুলো তো 10 টাকার নোট। আচ্ছা ঠিক আছে। মামা না, তোমাকে একটু তুলে দিলাম। হ্যাঁ আমি পুরনো আমি পয়সা। আমি তুলছি আমারটা। পুরনো পয়সা। আমি তুলছি তো। তুমি চম্পাকলির পাশে বসে, এবার আমি ব্লগার হয়ে যাচ্ছি। এত তুলে দিয়েছে। পুরনো পয়সা আমরা জানি। সন্ধেটায় যতই ভারাক্রান্ত পরিবেশ হোক, যখন সবাই মিলে একসাথে হওয়া যায় না, তখন না একটু হলেও হালকা হয়। আমরা যাই হোক, রাত্রিবেলা আমি বাড়ি থেকে ডিমের ঝোল করে নিয়ে এসেছিলাম। এখন আমি আর দিদি একটু ফুলকো ফুলকো গরম গরম রুটি করছি। রাত্রে খাওয়া দাওয়ার আয়োজনে গরম গরম রুটি আর নতুন আলু দিয়ে ডিমের ঝোল। তার মধ্যেও দিদি আবার বেগুন ভাজা করেছিল। যতই দিদিকে আমি হেল্প করার চেষ্টা করি না কেন, দিদি সারা দিন কিছু না কিছু কাজ করতেই থাকে বাড়িতে। আমিও আর কিছু বলি না, যদি মনটা একটু তাতে ভুলে থাকা যায়। তবে আমাদের মোহনও কিছু কম যায় না। সে কিন্তু যতই নিজের অফিসের কাজ করুক, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, তার চতুর্দিকে নজর। কার কখন হেল্প লাগবে, কখন তাকে একটু হেল্প করা যায়, সে যে কোনো দিকেই হোক, সব দিকে তার নজর থাকে। সবাইকে একটু দেখো আজকে সার্ভ করে দিচ্ছে। এই যে আমাদের রাত্রের মেনু, রুটি, বেগুন ভাজা আর ডিমের ঝোল, সঙ্গে মিষ্টি ছিল। আমরা সবাই মিলে রাত্রিবেলা একসাথে রুটি তরকারি আর মিষ্টি খাচ্ছি। অনেকের কাছেই খাটে একটু দৃষ্টিকটু লাগতে পারে, কিছু মাইন্ড করো না। এখন পরিস্থিতিটা এত খারাপ, মায়ের পক্ষেও সম্ভব না ডাইনিং টেবিলে বসা, তাই আমরা সব এখানেই হাতে হাতে নিয়ে বসে পড়েছি। আর সবই তো কাঁচা হবে এখন। জানো তো, এই মাই না আমাদের তিনজনকে প্রায় একা হাতে মানুষ করেছে। কারণ বাবা তো গুয়াহাটিতে থাকতো, মা বাড়ির সংসার সামলে, বাড়ি নিজে হাতে প্রায় করা, মিস্ত্রি দিয়ে সমস্ত কাজ, ট্যাক্স দেওয়া থেকে ইলেকট্রিক বিল, এই মানুষটাই আজকে দেখো কত জুবুথুবু। আবার সকালবেলা আমাদের সকালবেলায় এইবার তোমাদের মায়ের সকালের গল্পটা বলি। মা জানো তো রাত 3:30-র মধ্যে উঠে যায়, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের কর্মকাণ্ড শুরু হয়। সেই থেকে মা নিজেকে তৈরি করতে বেশ সময় লাগে। অনেক নি ক্যাপ, কোমরের বেল্ট, তারপরে গরম জল খাওয়া, তারপরে মায়ের কীর্তন করা, সব কিছু করার পরে মা চা নিয়ে বসতে বলে। এবার আমি তো কোনো রকম ঘুম পেয়ে গেছিলো, তাই করতে করতে 4:45 একবার চা খেয়েছি। যাই হোক, এইভাবে সকালটা মোটামুটি কাটলো। তারপরে যেই বেলা হলো, দাদার জন্য আবার দাদা উঠে গেছে, একটু দুধ চা বানাচ্ছি। আমার দাদা আবার এরকম স্পেশাল দুধ চা খেতে খুব ভালোবাসে। সেটাকে ফোটাতে ফোটাতে ঘন করলে যেই চাটা হয়, সেটাকে আবার দাদা বলে 3 ফুটিয়া চা। আর আমাদের ফেভারিট দার্জিলিংয়ের স্পেশাল টি।
দাদা একদম শিলিগুড়ি থেকে আমার জন্য দিদির জন্য দার্জিলিং টি নিয়ে এসেছে। এখানেও পাওয়া যায়, তবে ওই শিলিগুড়ির গন্ধ আলাদাই একটা ব্যাপার। হ্যাঁ, হয় না, বুঝতে পারি এক জায়গায় ঢুকলে আর ওরকম একটা শোকের বাড়ি, তোমার সেখান 3 থেকে ফুটিয়া বেরোনো একটা অসুবিধা। দাদা, এই যে 3 ফুটিয়া সেই তো, না না 3 না, ফুটিয়া না, চা। না, ভালো করেছো, ভালো করেছো। আজকে এটা আসো। পুচান না, এটা ঠিক আছে। এটা হচ্ছে মাম্মামে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা তোমার জন্য লিকার। আচ্ছা লিকার, হ্যাঁ ঠিক আছে। বাবাকে দে। দাদা আজকে কিন্তু ঠান্ডা আছে একটু, কই আজকে কিন্তু সকালে ঠান্ডা আছে। মা তোমার জন্য একটু চা করেছি, তোমার জন্য একটু চা করেছি। তা খাবো না তো। টাকা দিতে হবে। এটা দুধ চা তো ভালোবাসে। বাবা, আর একটু খাবি? তুই নিবি একটু চা? বিস্কিট নেবো, একটু চা নিবি? না তোর লাগবে? না লাগবে না। কি আছে বলো, বলো কি আছে? ঠিক আছে ঠিক আছে, একদম। চাটা ইলাইচির গন্ধ। রাইসি করবো, ভালোই তো, খারাপ না, তাও খারাপ হয় না, ভালো। তুমি দুধ চা ভালোবাসো তো, দুধ তো হ্যাঁ। তাই জন্য তো একটু দিলাম। বেশ করে শুধু ইন্টারভিউ। সকালে চা পর্ব মিটিয়ে তারপরে আমরা সবাই মিলে কাজে নেমে গেছিলাম। সেই সময় আর কিছু ভিডিও শ্যুট করিনি, মুহূর্তগুলো মাঝে মাঝেই ভারাক্রান্ত হয়ে যায় তো। আর দেখো মা এসছে বলে আমার মামাতো দিদি চলে এসেছে, ঋষি মানা এসেছে দেখা করতে, একটু একটু মুহূর্ত তুলে রাখলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা যারা শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থেকো, আর নিজেদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে একটু শেয়ার করে দিও। বাই।